আমি যখন প্রাইমারি স্কুলে গণ্ডি পার হয়েছি তখন আমার একরকম স্বপ্ন শুরু হয়। আবার যখন ক্লাস 9-এ উঠছি তখন আবার আরেক আরেক রকম রকম। স্বপ্ন শুরু হয়। মানে একেকটা সময় একেক রকম। তো কিশোর পলাশ আমাকে হঠাৎ করে একদিন নক দিল যে আমি আমার সোলো অ্যালবাম করি। তোমার কাছে যদি কয়েকটা গান থাকে, ফোক গান থাকে তাহলে তুমি আমাকে একটা গান পাঠাও। তা আমি তাকে লাইনটা লিখছিলাম যে দাদা কয়েকটা গান দিতে পারবো না, একটা গান পাঠাচ্ছি। যদি পছন্দ হয় এটাই হবে। এটাই হবে, হ্যাঁ। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, একজনই আমার তুমি প্রেমের শহরে, এটি একটি গানের শিরোনাম, অথচ কত শত ভালোবাসার গল্প লুকিয়ে আছে এর ভেতরে, তাই না? কখনো মনের গভীর থেকে উঠে আসা অনুভূতি, কখনো না বলা কথার অনুবাদ, আর সেই অনুভূতিগুলোকে শব্দে বুনে আমাদের হৃদয়ে পৌঁছে দেন যিনি, তিনি গীতিকার এনাই বুলবুল। তিনি শুধু গান লিখেন না, তিনি লিখে দেন ভালোবাসার ভাষা, সাজিয়ে দেন আবেগের শহর। আজ বিনোদন সারাদিনের হট সিটে আমাদের অতিথি শব্দের সঙ্গে যিনি করেছেন মিতালি, অনুভূতির প্রতিনিধি, গীতিকার ও সাংবাদিক এনাই বুলবুল। চলুন দর্শক কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুব ভালো। আপনি? আমিও খুব ভালো আছি। এবং গানের মানুষ আপনি, গান লিখেন, তো গানের গল্প দিয়ে আসলে আজকের গল্প শুরু করতে চাই, আর অনেক অনেক গানের গল্প করতে চাই। আপনার লেখা নতুন একটি গান প্রেমের শহরে নিয়ে একটু গল্প করব, যে এই গানটি কিন্তু ইতিমধ্যেই আসলে বেশ শ্রোতাপ্রিয় হয়েছে, এবং যেমনটা আমি দেখেছি মাত্র 5 দিনে 1 লাখ ভিউ হয়েছে। তো এই অর্জনকে আপনি আসলে কিভাবে দেখছেন? শ্রোতারা যখন গান শুনে সেটা অবশ্যই একজন গীতিকার, শিল্পী, সুরকার সবারই একটু ভালো লাগা কাজ করে, কারণ আমরা তো শ্রোতাদের জন্য এই গান করি, লিখি। তো আমি সবসময় চেষ্টা করি শ্রোতা আসলে কি চায় আমাদের কাছে। এখন জেনজি প্রজন্ম কিংবা হ্যাঁ, আমরা বিশেষ করে সময়ের সাথে যদি আমাদের শ্রোতাদেরকে যদি আমরা দিতে না পারি তখন শ্রোতারা তো সেটা নেবে না। আর এই গানটা হলো পুরোপুরি একটা নাটকের গান। আর নাটকে যখন খুনসুটি নাটকের খুনসুটি গান। নাটক, এবং নাটকটা পরিচালনা করছেন আমাদের ভাই বন্ধু সৈকত রাজা। তো গানটা আগে লেখা ছিল না, আমাকে উনি যখন নাটকটা গল্প বলছেন, গল্প অনুযায়ী আমার গানটা লেখা। ও আচ্ছা। এবং আমি না এই গানটি শুনে যখন ইউটিউবে কমেন্ট বক্সে দেখছিলাম যে আপনার যে শ্রোতারা আছেন বা ভক্তরা আছেন তারা নানান রকমের কমেন্ট করেছেন। রাকিব নামের একজন কমেন্ট করেছেন যে বুলবুল ভাইয়ের গান মানেই বা লিরিক মানেই সেরা, তিনি দুর্দান্ত লিখেন। তো আরেকজন আছে এরকম লিখেছেন যে আমার প্রিয় নোয়াখালীর ভাই বুলবুল ভাই, আসলে তার গান বরাবরই ভালো লাগে এবং দারুণ লেখেন তিনি। এই যে কমেন্টে আসলে তাদের ভালোবাসার প্রকাশ করেছেন এভাবে, এটা দেখে আপনার কেমন লাগে বা আপনার কি বলার আছে? আমার বেড়ে ওঠাটা তো নোয়াখালী, এই জন্য হয়তো নোয়াখালীর অনেকে একটু তাদের ভালোবাসাটা হ্যাঁ, প্রকাশ করে। করে। আর ভালোবাসা প্রকাশটা আসলে ভালোবাসা পাওয়াটা খুব কঠিন। মানুষ তো আজকাল টাকা দিয়ে ওটা ভালোবাসা কিনা যায় না। তো সত্যি। ভালোবাসা পাওয়াটা নিজের যোগ্যতা, নিজের কর্ম দিয়ে ভালোবাসাটা পেতে হয়। তো যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমি কৃতজ্ঞ। হয়তো আমার গান শুনে তাদের ভালো লাগে বলে আমাকে ভালোবাসে। এবং এটা তো অবশ্যই জানতে চাই যে ইমরান মাহমুদুলের সঙ্গে এই প্রথম আপনার কাজের অভিজ্ঞতা হ্যাঁ, হলো, এটাই আমার তো প্রথম কাজ। সেক্ষেত্রে আসলে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটা তো শুনবো। আর আরেকটা জিনিস জানতে চাই যে তিনি আমাদের এই সময়ের এই প্রজন্মের ভীষণ জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, তিনি কেন এতটা জনপ্রিয় কি মনে হয়? একটা শিল্পীকে যখন জনপ্রিয় হতে হয় তার ভিতরে অবশ্যই নিজস্বতা থাকতে হয়। হ্যাঁ, আমি দুর্দান্তভাবেই। 2000 নিয়মিত গান শুনি। আমি ছোটবেলায় 2000 সাল থেকে, অর্থাৎ আচ্ছা, 2000 সাল থেকে আমি নিয়মিত গান শুনি। সব ধরনের গান হ্যাঁ, শোনেন? মোটামুটি যখন নতুন কোনো শিল্পী আসতো তখনই আমি কিন্তু সেই শিল্পীর প্রথম ক্যাসেটটা শোনার চেষ্টা করতাম। আচ্ছা। তো 2000 সাল থেকে এখন 2026, এই 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 27 বছর। 27 বছরে অনেক শিল্পী আমাদের আসছে এবং তাদের একটা দুইটা গান হিট হয়েছে, এমন শিল্পীর সংখ্যা কিন্তু কম না। কিন্তু টিকে থাকছে কিন্তু খুব অল্প কয়েকজন শিল্পী। আর এর ভিতরে একজন অবশ্যই ইমরান ভাই। আর ইমরান ভাইয়ের অবশ্যই তার গাওয়ার নিজস্ব একটা গায়কী স্টাইল আছে, তার আছে, হ্যাঁ। নিজস্ব গায়কী স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ, গাওয়ার ল্যাঙ্গুয়েজ এবং গানের কথা পছন্দ করা, সবকিছুতে তার একটা নতুনত্ব থাকে, নিজস্বতা থাকে বলেই সবসময় চেষ্টা সে করেন তিনি, হ্যাঁ। এতটা অনেকটাই আসলে জনপ্রিয়। এভাবে এবং আসলে সবার ভালোবাসায় উনি কারণ জায়গা করে নিয়েছেন। শিল্পীকে অবশ্যই যদি সবার মতন যদি মানে নতুন কিছু যদি না থাকে একজন শিল্পীর মধ্যে, তাহলে শ্রোতা কেন তাকে নেবে? জি। আর সেই নতুন জিনিসটা দেওয়ার জন্য সবসময় মনে হয়, আমার যেটা মনে হয় সেটাই ইমরান ভাই চেষ্টা করে। এবার ঈদের গানগুলোর দিকে তাকালেও আমরা সেটাই দেখি। ঈদের প্রায় জনপ্রিয় 3টা সিনেমাতে কিন্তু ইমরান ভাইয়ের গান আছে, ইমরান এবং ভাইয়ের গান। প্রত্যেকটা গানে কিন্তু এক একটা গান এক এক অ্যাঙ্গেলের এক এক হ্যাঁ। রকম।
বিভিন্ন স্বাদের তিনি গান হ্যাঁ। উপহার দেওয়ার চেষ্টা করেছেন এবং যেমনটা আমরা বলছিলাম যে খুনসুটি নাটকের গান এবং নাটকের আসলে নিয়মিতভাবে তো আপনার গান ব্যবহৃত হয়, তো হ্যাঁ, প্রায় সময় আমার নাটকে কি লেখা হয়। আপনার লেখা গান ব্যবহৃত হয় নাকি দৃশ্য অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী আসলে আপনাকে গান লিখতে হয় বা সেই গানগুলো তৈরি হয়? নাটক সিনেমাতে আসলে আগের লেখা গান খুব একটা যায় না। নাটক আচ্ছা। সিনেমাতে গানগুলো যায় যে পরিচালক বলে দেয় যে ভাই আমার গানটা এরকম লাগবে, আমার গল্পটা এরকম। তো গল্পটা ঠিক যেরকম হয় সেটা অনুযায়ী মানে আমাদেরকে গান সবসময় কি লিখতে হয়। এরকমটাই হয়? হ্যাঁ, বেশিরভাগ অধিকাংশ সময়টাই সেরকম হয়। দুই একটা হয়তো এর ভিতর ব্যতিক্রম হয়, হয়তো দেখা যাচ্ছে হয়তো একটা দুইটা গান লেখা আছে, পরিচালক হয়তো বললো যে আমার এরকম একটা রোমান্টিক গান লাগবে, সেক্ষেত্রে হয়তো তার আগের কোনো গানের সাথে যদি যায় সেটা হয়তো অনেক গীতিকার দিয়ে দেয়। তবে বেশিরভাগ বা অধিকাংশ সময় গল্পটা গানের গীতে লেখাটা হয় যে গীতিকা পরিচালকের গল্পের অনুযায়ী, যে পরিচালক কি চাচ্ছেন সেটা অনুযায়ী লেখা হয়। এবং কয়েকদিন আগে আপনি ফেসবুকে আপনার লেখা একটি গান শেয়ার করেছিলেন, কণা এবং সালমানের গাওয়া সেই গানটি, এবং আমার যতটুকু মনে আছে নীল নয়না নাটকের গান, এবং আপনি শেয়ার দিয়ে লিখেছিলেন যে যদি মন ভালো করতে চান বা মন ভালো রাখার ইচ্ছে থাকে তাহলে এই গানটি যেন শুনেন। তো আমার কাছে আসলে জানতে চাওয়া যে অন্য শিল্পীদের গানও আপনার রীতিমতো আসলে রেগুলার শোনা হয় এবং অন্য লেখকদের গানও আপনি নিয়মিত শেয়ার দিয়ে থাকেন, তো এখান থেকে জানতে চাওয়া যে মন খারাপ থাকলে আর কি কি গান শুনতে চায়, আর এই যে অন্য কেউ অনুপ্রাণিত করা তাদের কাজের বিষয়, এই বিষয়টি আপনার ভাবনাটা কি কাজ করে? আমাদের সমসাময়িক এখন যারা গান লেখেন তাদের মানে অনেকের সাথে আমার ভাই বন্ধু সম্পর্ক বা হ্যাঁ। কেউ বড় ভাই, কেউ হয়তো সমসাময়িক ফ্রেন্ড সার্কেল। তো এদের মধ্যে যদি কারো গান ভালো লাগে আমার, সেটা আমি শেয়ার দেওয়ার চেষ্টা করি। আর এমনিতে আমার মন খারাপ থাকলে আমি নর্মালি 90 দশকের গান শুনি। আচ্ছা। আমার 90 দশকের শিল্পীদের গানগুলো আমার একটু বেশি ফেভার। তো আমার যখন মন খারাপ থাকে কিংবা আমি যখন একটু একা থাকি সে সময়ের শিল্পীদের গানগুলো আমার শোনা হয়। তাহলে আমাদেরকে একটু সাজেশন দেন যে আমরা মন খারাপ থাকলে কোন কোন গান আরো শুনতে পারি? এই ক্ষেত্রে তো এক একজন শিল্পী এক একজন মানুষের রুচি এক এক রকম। এখন আমার যে শিল্পীর পছন্দ সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, সেটা একটু অন্যরকম থাকুক। একটা গানের কথা একটু শুনতে চাই, ক্লোজ আপ ওয়ান তারকা, সালমার গাওয়া এবং আপনার লেখা গান একদিন কাঁদবা তুমি, এই গানটি কিন্তু পার্সোনালি আমার খুব পছন্দের। তো আসলে যদি একটু জানতে চাই যে ব্যক্তিগতভাবে আপনি মূলত কোন ধরনের গান লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার পছন্দের জনরা কোনটি? একদিন কাঁদবা তুমি এটা আমার নিজে মানে আগেই লেখা ছিল। এটা তো যেহেতু অডিও গান, এটা কোনো গল্প সিকোয়েন্সের সাথে মিল নাই, মিল এটা নেই। আমি নিজেই লেখা। হ্যাঁ। আর এই গানটা হলো মানে আমাদের সময় মানে আমরা তো প্রেম, আমাদের সময়টা সব সময় তো মানুষ প্রেমেই পড়ে। তো প্রেমেই থাকে। হ্যাঁ, প্রেমে থাকলেও কারো হয়তো প্রেম মানে পরিপূর্ণ হয়, কারো হচ্ছে না। নিশ্চয়ই। তো আবার এমনও হয় অনেক সময় আমরা ভুল মানুষেরও প্রেমে পড়ে। দেখা যাচ্ছে আমার ভালোবাসার মানুষ বা আপনার ভালোবাসার মানুষ অনেক সময় কোনো কারণ ছাড়া হয়তো চলে যাচ্ছে, সে অন্য কারো প্রেমে পড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এমন অনেক মানুষ আছে সেকেন্ড অপশন খুঁজতে গিয়ে সেকেন্ড যার সাথে সে জড়িয়ে যাচ্ছে সেখানে কিন্তু সে খুব একটা সুখী মানে সুখী হতে পারে না। তো এই গল্পটা, এই গানের গল্পটা ঠিক ওইরকমই যে মানে আমাকে ছেড়ে তুমি চলে গেছো, হয়তো ঠিক যার কাছে গেছো একদিন তার কাছে তুমি ধ্বংস হয়ে যাবা। যে যেখানে আমার কাছে থাকলে হয়তো সুখী হওয়ার কথা, সেখানে গিয়ে তুমি নিজেকে সুখী করতে না পারে অসুখী হিসাবে তুমি বুঝতে থাকবে। পেরেছি। এটা একটা রূপকথা। কিন্তু আপনার আসলে কোন ধরনের গান আর লিখতে ভালো লাগে? আমার নরমালি গান লিখতে ভালো লাগে একটু স্যাড রোমান্টিক। ও আচ্ছা। আমি পার্সোনালি স্যাড রোমান্টিক গান লিখতে পছন্দ করি। আর এমনিতে আমি যখন কোনো শিল্পী আমাকে যখন গান লেখে বলা হয় যে এই গান লেখার জন্য, সেক্ষেত্রে আমি চেষ্টা করি জানতে যে সে গানটা কে গাইবে। তো আমার যদি শিল্পী থাকে, যে আমাকে যদি বলা হয় যে শিল্পী এ হবে বা XYZ যে হবে, হ্যাঁ, হ্যাঁ। সেটা বলে দিলে তখন আমি একটু তার অনুযায়ী, আপনার মতো করে, হ্যাঁ তার তার মতো অনুযায়ী করে লিখি। কারণ মিলিয়ে। আমাদের এমনও কিছু শব্দ আছে, সব শব্দ সব শিল্পীর ভয়েসে ভালো যায় না। তো শিল্পী অনুযায়ী লিখতেও আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এই সময়ের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং আসলে খুবই প্রতিশ্রুতিশীল একজন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী মাহাতিম সাকিব, তার সঙ্গে আপনার প্রথম কাজের যে অভিজ্ঞতা হয়েছে চাঁদের মালিকানা, সেই গানটির গল্প একটু শুনবো এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটিও জানতে চাই। মাহাতিম এই সময়ের আমি মাঝে মধ্যে ওকে বলি চকলেট বয়। এটা ট্রু, এটা আমরাও বলি। ও খুব ভালো গান করে এবং ওর সাথে একটা না আমার বেশ কয়েকটাই গান করা হয়েছে। হ্যাঁ, এবং এটা প্রথম ছিল। হ্যাঁ, এটা আমার প্রথম চাঁদের মালিকানা গানটা প্রথম। এবং এই গানটা আমি যখন লিখি তখন আমাদের দেশে একটা শব্দ ভাইরাল হয়েছিল যে চাঁদের দেশে কি যেন মাটি কিনা হচ্ছিল, এরকম একটা। ও, হ্যাঁ, তখন আমার হঠাৎ মনে হলো আচ্ছা গার্লফ্রেন্ডকে কি দেওয়া যায় চাঁদের দেশে। ঠিক ওই সময়টা একদম ইউনিক একটা গিফট হবে। চাঁদের মালিকানাটা তোমাকে কিনে দেবো, ওই থিমটা থেকে আমার এই গানটা করা। আচ্ছা। আর মাহাতিমের সাথে এর মধ্যে আমার আরো অনেক কয়েকটা গান রিলিজ হয়েছে। একটাই পরিচয়। হ্যাঁ, একটাই পরিচয়, তারপরে গানটি কি হয়েছে। করে তোকে চুই। এবং খুব শিগগির আমার আরো দুইটা গান আসবে। এর ভিতরে একটা আছে আমাদের জনপ্রিয় শিল্পী ন্যান্সি আপুর সাথে। আচ্ছা। ন্যান্সি আপুর সাথে তার একটা ডুয়েট গান আছে, কিছুদিন আগে গানটা কমপ্লিট হয়েছে, খুব শিগগির হয়তো শ্রোতারা পাবে।
তো এখন যারা গান করে নতুনদের ভিতরে ওর সমসাময়িক অনেক শিল্পী আসছে, বেশ কয়েকজন শিল্পী, এবং ওর চেয়ে অনেক বেশি ভাইরাল হয়েছে। তো আসলে ভাইরাল হওয়াটা বিষয়টা সেটা না, মানে টিকে হ্যাঁ, থাকাটা হয়েছে আসল টিকে বিষয়। থাকাটা। সময় প্রত্যেকটা সময়। মানুষকে তার কোয়ালিটি দিয়ে টিকে থাকতে হয়। তো সেক্ষেত্রে মনে হয় মাহাতিম অনেকটা আগানো অন্য সত্যি, শিল্পীদের থেকে। সত্যি অনেক অনেক গুণী একজন মানুষ। এবং গত বছরের শুরুতেই কর্নিয়া ও রেহান রাসুলের সঙ্গে আপনার দুটি কাজ হয়েছিল, একটা হচ্ছে উড়ি চল, আরেকটা হচ্ছে কিছু গল্প। তো এই কাজগুলো নিয়ে একটু শুনবো, অভিজ্ঞতা কেমন হয়েছে, বা এই গান দুটো আসলে লিখতে আপনার কত সময় লেগেছিল? গান লেখার আসলে ঠিক নির্দিষ্ট কোনো সময় থাকে না। কোনো কোনো গান দেখা যাচ্ছে খুব অল্প সময়ে লেখা হয়ে যাচ্ছে, আবার এমন কিছু গান আছে হয়তো আজকে মুখটা লিখলাম, 2 দিন পরে অন্তরা লিখলাম। আচ্ছা। মানে নিজের চিন্তার উপর দেখা যায়। হঠাৎ করে। হ্যাঁ, আবার কিছু গান দেখা যাচ্ছে 1 ঘন্টাও লেখা হ্যাঁ, হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর কর্নিয়া আফার সাথে আমার খুব পছন্দের শিল্পী, হ্যাঁ, এবং রেহান রাসুলও দারুণ এবং দারুণ। খুব ভালো গান করে, এবং তার ভয়েসটা আমার খুব পছন্দের। পছন্দ। তো কর্নিয়ার জন্য প্রথম আমার উড়িচল গানটা লেখা। ওই গানটা লেখার কয়েকদিন পরে আমাকে আরেকটা কোম্পানি বললো যে আমরা একটা কর্নিয়াকে দিয়ে গান করব, তার সাথে মানে ডুয়েট কাকে নেওয়া যায়। তখন আমি রেহান রাসুলকে অফার করছিলাম বা প্রস্তাব দিয়েছিলাম, রেহান রাসুলের কথাই বললাম। তো সেদিক থেকে রেহান রাসুলের সাথে পরপর 2টা গান করা হয়েছে। এবং এখন ফিমেল আর্টিস্টের সময় যারা আছে এদের ভিতরে সবচেয়ে ইউনিক ভয়েস আমার কাছে মনে হয় কর্নিয়া। কর্নিয়া। আরেকটি গানের গল্প শুনতে চাই, অমিত করের সুর সঙ্গীত এবং গাওয়া দূরত্ব মুছে তুমি পারবে কি ভালোবাসতে। এই গানটিও তো আপনার লেখা এবং দারুণ একটা চমৎকার গান হয়েছে। তবে আমার জানতে ইচ্ছে করছে, এই গানটির সঙ্গে কি আপনার ব্যক্তি জীবনের কোনো গল্প লুকিয়ে আছে? গান লেখার সময় আসলে ব্যক্তি জীবনের বিষয়গুলো খুব একটা থাকে না, আসে না। কিন্তু লেখার পর অনেক সময় মনে হয় যদি মানে এটা মনে হয় আমার মিলে লাইফে যায়। কোথাও মিলে যাচ্ছে কিনা, বিষয়টা এরকমই। কারণ আমাদের চারপাশে অনেক বন্ধু থাকে, হ্যাঁ। শুধু ভালোবাসাটা তো শুধু নিজের গার্লফ্রেন্ডের সাথে জীবনেই হয় না। যেমন হয় তা না। আমি প্রায় আমার সাংবাদিকতার বয়স আজকে প্রায় 12 বছর, এক যুগ। তো এই এক যুগে আমাদের অনেকের সাথে সম্পর্ক হয়েছে। দেখা যাচ্ছে আমার ক্যারিয়ারের শুরুর দিকে যাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তাদের সাথে কিন্তু এখন নেই, বিভিন্ন কারণে এদের সাথে দূরত্বটা হয়ে গেছে। হয়ে এখন যায়। অনেক সময় মনে হয় আছে এই মানুষটা কি দূরত্বটা মুছে কি আমার সাথে আবার আগের মতো হতে হ্যাঁ, পারে হতে না। পারে না। বা একই রকম আমাদের মানে গানের ক্ষেত্রে যদি বা পার্সোনাল অন্য লাইফে যদি আমরা বলি, ভালোবাসা মানুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার সাথে আপনার স্কুল লাইফে হয়তো একটা ভালো ছেলে হ্যাঁ। ছিল, মেয়ে ছিল, কোনো কারণে হয়তো তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তখন অনেক সময় দূরত্ব ভিতরে আসে হয়ে আছে যায়। এই মানুষটার সাথে কি দূরত্বটা মুছে আমি কি আবার ঠিক মতন আগের মতো কথা জীবনে বলতে পারি হঠাৎ না। হঠাৎ কখনো মনে পড়ে এই মানুষগুলোর কথা। হ্যাঁ, এরকম আমাদের অনেক মানুষ আছে। একটু ছেলেবেলার গল্পে ফিরে যেতে চাই, যে আসলে সবারই তো ছোটবেলায় স্বপ্ন থাকে। আপনার কি স্বপ্ন ছিল ছেলেবেলায়? আপনি বড় হয়ে কি হবেন, কি হতে চেয়েছিলেন? আমার ছোটবেলার স্বপ্নগুলো অনেক রকম ছিল, মানে এক একটা সময় এক এক রকম। এক এক রকম। মানে আমি যখন প্রাইমারি স্কুলে গন্ডি পার হয়েছি তখন আমার একরকম স্বপ্ন শুরু হয়, আবার যখন ক্লাস 9-এ উঠছি তখন আবার আরেক রকম স্বপ্ন শুরু হয়। মানে এক একটা সময় এক এক রকম। তো নরমালি আমি ছোটবেলা থেকে একটু বেশি স্বপ্ন ছিল আমার লেখালেখির বিষয়টা। মানে আমি যখন ক্লাস 9-এ উঠছি তখন থেকে আমি একটু গান লেখার এই আচ্ছা। স্বপ্নটা আমার ভিতরে জাগে। ওকে। তো সেখান থেকে সেই থেকে আর তাহলে লেখালেখি শুরুটা হয়েছে। কিন্তু গীতিকবি হিসেবে তখন থেকে কি কাউকে আপনি আইডল মেনেছেন? গীতিকবি হিসেবে আমার আইডল বলতে আমি আর বাংলাদেশের আমার সুনামধন্য বরেণ্য শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল হলো আমার সব থেকে পছন্দের একজন গীতিকার, সুরকার। এবং আমি আনমনে বেশিরভাগ সময় ওনার গানে আমার মুখে দিয়ে চলে আসে। আর এর বাইরে আমাদের আরো অনেকে লেজেন্ড আছে, গুণী গীতিকার, সুরকার আছে যাদের গান আমি ফলো করতাম। এবং যেমনটা আপনি বলছিলেন যে ক্লাস 9-এ থাকতে আপনার সেই লেখালেখি একটু একটু করে শুরু হয়েছে, স্বপ্নটা শুরু হয়েছে, কিন্তু প্রফেশনালি আসলে আপনি গীতিকবি হয়ে উঠলেন কিভাবে? প্রফেশনালি গীতিকবি হয়ে ওঠা আমার বেড়ে ওঠাটা নোয়াখালী খুব মানে গ্রামের ভিতরে। গ্রাম অঞ্চল। তো গ্রাম অঞ্চলের মানুষদের আসলে গান লেখালেখি সুবিধা আসা এটা একটু স্বপ্ন দেখার মতোই, বা মানুষ কল্পনা করতে পারে না যে একটা গ্রাম থেকে কোনো একটা ছেলে মানে সবিজে ঢাকা শহরের মতন এমন একটা শহরে আসে গান লেখালেখি করবে কিংবা সবিজে কাজ করবে। তো আমি নোয়াখালীতে গ্রামে আমার ইন্টারমিডিয়েটটা নোয়াখালী সরকারি কলেজে আমি পড়ালেখা করি শুধুমাত্র গানের সাথে জড়িত হওয়ার জন্য। আচ্ছা। তো আমি যখন গ্রাম থেকে শহরে আসি, এসে কিন্তু আমি শহর কিন্তু খুব একটা কারোর সাথে আমি সম্পর্ক করতে পারিনি গানের বিষয়ে। আচ্ছা। মানে যে বাবা আমার চিন্তা দ্বারা এটার সাথে শহরের ছেলেদের সাথে আমার ম্যাচ হতো না, কারণ আমি একটু গ্রামে হওয়ার কারণে একটু ব্যাকডেটেড ছিলাম। তো এরপরে যখন আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়, মানে আমার ভিতরে স্বপ্নটা ছিল আমি যে না এটাকে এখান থেকে আমার পিছ হওয়া যাবে না, আমাকে কোনো না কোনো ভাবে কাজ করতে হবে। তো বিভিন্ন শিল্পীর সাথে আমার যোগাযোগ শুরু করি। আচ্ছা। সুরকার কিংবা শিল্পীদের সাথে, অনেক শিল্পীদের সাথে তখন আমি যোগাযোগ করতাম বা কথা বলতাম। এর মধ্যে আমার 2013 সালের দিকে আমার সর্বপ্রথম কিশোর পলাশ
সেই সময় একটা গান হিট ছিল আমার ভাঙ্গা তরি ছেঁড়াফাল, কিশোর পলাশের একটা গান হিট ছিল, ওই অ্যালবামটা ছিল তার একটা মিক্সড অ্যালবাম, Mixed album, তার হ্যাঁ। সাথে আমার ফেসবুকে পরিচয়। আচ্ছা, বাহ। তো আমার ফেসবুকে অনেক শিল্পীর সাথে তখন পরিচয় হতো, আমি কখনো কাউকে ডিস্টার্ব করতাম না, যে নিজের থেকে আসলে বলা বা হ্যাঁ মানে বলা জাস্ট একবার বলতাম যে ভাই আমি গান লিখি, যদি কোনো সুযোগ পান আমাকে আপনি, একটু হ্যাঁ। সুযোগ দিবেন। আমি তখন কিন্তু নোয়াখালী থাকতাম। তো ঠিক এই একই রকম কিশোর পলাশের সাথে আমার সম্পর্ক, এবং এর মধ্যে আরেকজন সুরকারের সাথে আমার সঙ্গে পরিচয় হয়, সেটা ছিল রাজন সাহা। তো কিশোর পলাশ আমাকে হঠাৎ করে একদিন নক দিল যে আমি আমার সোলো অ্যালবাম করি, তোমার কাছে যদি কয়েকটা গান থাকে, ফোক গান থাকে, তাহলে তুমি আমাকে একটা গান পাঠাও, কয়েকটা গান পাঠাও, দেখে আমি চেষ্টা করবো ওখান থেকে তোমার কোনো গান রাখার জন্য। তো আমার স্পষ্ট খেয়াল আছে কিশোর পলাশ আমাকে দুপুরের পর পরে আমাকে নকটা দেয় ফেসবুকে। তা আমি তাকে লাইনটা লিখছিলাম যে দাদা কয়েকটা গান দিতে পারবো না, একটা গান পাঠাচ্ছি, যদি পছন্দ হয় এটাই হবে। এটাই হবে, হ্যাঁ। আমি ঠিক তাকে বিকেল 4টা কি 5টার ভিতরে আমার একটা গানের মুখটা এবং ফার্স্ট পুরো গানটাই আমি তাকে ফেসবুকে লিখে পাঠাইছি। আচ্ছা, পাঠানোর পর উনি কোনো হা না রিপ্লাই দেয়নি। রাত 2টার দিকে আমাকে সে কল দিছে, প্রথমবার সে আমাকে কল। তো কলটা রিসিভ করে আমি বললাম যে দাদা সম্ভবত আপনার গানটা পছন্দ হয়নি, যেহেতু সারাদিন আমাকে কোনো রেসপন্স করেনি, কোনো রিপ্লাই দেয়নি, এই জন্য আমি কলটা রিসিভ করে বললাম সম্ভবত আপনার গানটা পছন্দ হয়নি। কিন্তু তো উল্টোটা উনি হয়েছে। আমাকে বললেন না আমার গানটা খুব পছন্দ হয়েছে, জি। আমি এর ভিতরে অনেক গান সুর করছি, আসলে কোনো গান মানে প্রত্যেকটা গানে আমি কোনো একসাথে সুর করে আমি শেষ করি নি, কিন্তু এই প্রথম কোনো গান আমি এক বসায় শেষ করলাম, শেষ করে তোমাকে কল চমৎকার, দিলাম। চমৎকার। আমি তো মনে মনে খুশি, দেখ আমার একটা গান হচ্ছে। জি, জি। এরপরে কয়েকদিন পরে আমাকে সেম আমি রাজন শাহ সুরকার, ওনাকে বললাম যে দাদা আমি গান লিখি, যদি কখনো সুযোগ হয় আমাকে একটু সুযোগ দিবেন। তার রাজন শাহর সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার কয়েকদিন আগে রাজন শাহ একটা মিক্সড অ্যালবাম করছিল জি সিরিজ থেকে, ওখানে আমাদের অনেক বড় বড় শিল্পীরা আচ্ছা, কাজ আচ্ছা। করছিল। তো সেই সূত্রে আমি তাকে বাহ। নক দেওয়া। এবং সেই থেকে আস্তে আস্তে সেম রাজন শাহ আমাকে বললো যে আমি একটা মিক্সড অ্যালবাম করতেছি, তোমার কাছে যদি বৃষ্টি নিয়ে কোনো গান থাকে আমাকে কয়েকটা গান বাহ, পাঠাও। দারুণ। রাজন দাকেও আমি সেম উত্তর দিয়েছি যে দাদা কয়েকটা পাঠাতে পারবো না, একটা আছে বৃষ্টি নিয়ে গান, যদি আচ্ছা। পছন্দ হয় এটাই হবে। সেম রাজন দাকে একটা গান পাঠিয়েছি, দেখি রাজন দার পছন্দ হয়ে গেছে। এবং সেই থেকে আস্তে আস্তে স্বপ্ন হ্যাঁ। পূরণের সেই যাত্রাটা শুরু হয়েছে। এবং আসলে নাটকে বা অডিওতে তো আপনার অনেক কাজ, লেখালেখির গানগুলো আমরা পেয়েছি, কিন্তু সিনেমার আসলে প্লেব্যাকে আপনাকে কখনো আমরা পাইনি কেন? সিনেমাতে আমার গান লেখা হয়েছে, কিন্তু সেগুলো আসলে খুব বিগ বাজেটের সিনেমা বলে কোনো আলোচনায় আসেনি। বেশ কয়েকটা আচ্ছা। সিনেমাতে আমার গান লেখা হয়েছে। এই সিনেমাগুলো ডিপজলের কয়েকটা, ডিপজল লাস্টের সময় কয়েকটা সিনেমা করছে, এগুলো খুব বিগ বাজেটের সিনেমা ছিল না বা আলোচিত সিনেমা ছিল না বলে খুব একটা আচ্ছা। আশা হয়নি। তো সিনেমার ক্ষেত্রে তো এখন সিনেমাই হয় খুব কম, বছরে 2-4টা যে সিনেমাগুলো হয় এগুলা বিভিন্ন ভাবে হয়, যারা কাজ করে তারা জানে। তো এই জন্য হয়তো কাজ হচ্ছে না, ভবিষ্যতে হয়তো করা হবে। আচ্ছা, সেই সাথে কি আপনার মনে হয় যে আসলে গানের জগতেও কোনো সিন্ডিকেট আছে? গানের জগতে আসলে সিন্ডিকেট না, প্রত্যেকটা জগতে সিন্ডিকেট থাকে। আর এই সিন্ডিকেটটা আসলে অন্যরকম। সম্পর্কটা হয়েছে কি, আমার সাথে যার সম্পর্ক থাকে, তখন আমার কাছে যদি কোনো একটা ভালো কাজ আসে, আমি নিশ্চয়ই আগে আমার আশেপাশে যারা আছে তাদেরকেই চিন্তা ভালো করব। সম্পর্ক যাদের সাথে হ্যাঁ। তাদেরকে দিই। তো এখন বাহিরে যে একটা মানুষ আছে, সে কিন্তু আমার এই সম্পর্কটাকেই সিন্ডিকেট ভাবে। তো একই রকম আমার ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রেও এরকম হয়। এখন সিনেমার ক্ষেত্রে যখন একটা সিনেমা কোনো একজন পরিচালক বানাচ্ছেন কিংবা একজন প্রডিউসার যখন সিনেমা বানাচ্ছেন, তখন তার একটা ভালো গানের যখন প্রয়োজন হয়, তার আশেপাশে যারা থাকে সেই প্রথম তাদেরকেই প্রায়োরিটি দেয়। এটাকে আসলে ঠিক মানে খারাপভাবে নেওয়ার মতন কিছুই না। এবং আপনার কি এটা আসলে মনে সবসময় হয় থাকে। যে আমাদের দেশে বা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রাপ্য সম্মানই পাচ্ছেন গীতিকার, গীতিকবিরা? ঠিক প্রাপ্য সম্মানই যদি বলি, এক যুগ আগেও গীতিকাররা যে সম্মানটা পাইতো এখন একটু বেশি পায়। আচ্ছা। এবং এই ক্ষেত্রে এখনকার গীতিকাররা অনেক ভালো সম্মানীয় নেয়, হয়তো যতটুকু নেওয়ার কথা ততটুকু নিতে পারে না, যেটা প্রাপ্য সেটা হ্যাঁ, আসলে পায় না মোটামুটি সেভাবে। মানে আরো কয়েক বছর আগে তুলনায় এখন অনেক গীতিকারই ভালো সম্মানী নেয়, কাজ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ধীরে ধীরে এটা পরিবর্তন আসবে। এমন কোনো গান কি আপনি লিখেছেন যে গানটি লেখার সময় বা পরবর্তীতে আপনি অনেক কেঁদেছেন গানটি না, নিয়ে? গান লেখার সময় কান্নাকাটি হয় না, কারণ গান তো গানেই। আর আমি যখন গান লিখি বা ওই যে যেটা বললাম একটু শুরুতে যেটা বললাম, অনেক সময় লেখার পর মনে হচ্ছে এটা আমার জীবনে কোথাও না কোথাও মনে হয় মিলে যাচ্ছে, বিষয়টা এরকম, কিন্তু কান্নাকাটির মতন হয় না। আচ্ছা, তবে আপনার কাছে যদি জানতে চাই যে আপনি যে অবস্থানে আছেন বা লেখালেখি নিয়ে যতটুকু যা করছেন, আপনি কি নিজের অবস্থান, প্রাপ্য সম্মান, স্বীকৃতি নিয়ে সন্তুষ্ট, নাকি আপনার কোনো অভিযোগ আছে, অভিমান আছে? না, কোনো অভিযোগ অভিমান নাই। আমি তো প্রথমে বলছি আমি আমার বেড়ে ওঠাটা একটা গ্রামে, তো সেখান থেকে উঠে আসা এই শহরে এসে যতটুকু করলাম এটাও অনেক বিষয়, কারণ আমি যাদের গান শুনি বড় হয়েছে,
এর মধ্যে সেরকম অনেক শিল্পীর সাথে আমার কাজ করা হয়েছে। একটা সময় তাদের সাথে কাজ করাটা তো আমার একটা স্বপ্ন ছিল। তো যেহেতু আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে বা অনেকটাই পূরণ হয়েছে, সেক্ষেত্রে অভিমান অভিযোগের কিছুই নাই। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো একটা বিষয় থাকে কি, আমাদের ওই যে সমন্বয়গত যে বিষয়টা, গীতিকারদের সম্মানে বা গীতিকাররা আসলে যেখানে আমাদের আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি তাকাই, তাহলে দেখি যে গীতিকারদের রয়্যালিটি বা বিভিন্ন বিষয় থাকে, সেক্ষেত্রে আমাদের গীতিকাররা সেই সম্মানগুলো পাওয়া যায় না। তো ভবিষ্যতে হয়তো সেটা হবে, আমরা হয়তো অনেক বড় হব, আস্তে আস্তে সেই বিষয়গুলো গ্যাপগুলো পূরণ হয়ে যাবে হয়তো। এবং আপনি তো আরেকটি পেশায় নিয়োজিত আছেন, আপনি একজন সাংবাদিক। তো সাংবাদিকতা শুরু কিভাবে হয়েছিল? সাংবাদিকতা শুরুটাও আমার ওই গান লেখালেখির মতন একটা স্বপ্ন ছিল। আচ্ছা, তো মাঝে স্বপ্ন তাহলে পূরণ হয়েছে। হ্যাঁ, মাঝে আমার এই স্বপ্নটা একটু গ্যাপ হচ্ছিল। তো 2014 সালে 14 সালের আগে আমি আমার বাবার একটা ব্যবসা ছিল, ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো 14 সালের দিকে হঠাৎ করে আমাদের ব্যবসাটা আমরা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর ছোটবেলার স্বপ্নটা আবার হঠাৎ পূরণ হয়ে গেল, এবং খুবই ইনস্ট্যান্ট। আমার ব্যবসাটা বন্ধ হয়েছে আমাদের ব্যবসাটা বন্ধ হয়েছে 2014 সালের জানুয়ারির ফার্স্ট উইকে, এবং আমি জানুয়ারির লাস্ট উইকে সাংবাদিকতা শুরু করি। আপনাকে এবার ঝটপট কিছু প্রশ্ন করব, একদম চটপট উত্তর দিতে হবে। শেষ কোন গান শুনে আপনি মুগ্ধ হয়েছেন? মানে নতুন গান? নতুন গান পরি। এই প্রজন্মের একজন পুরুষ সঙ্গীত শিল্পী এবং একজন নারী সঙ্গীত শিল্পীর নাম বলুন, যাদের কণ্ঠ শুনে, গান শুনে আপনি মুগ্ধ হয়েছেন এবং যাদের ভেতরে আপনার অপার সম্ভাবনা আপনি দেখতে পান। এই প্রজন্মের শিল্পীর ভিতরে আমার মাহাতিম সাকিব ফার্স্ট একজন, আর একজন ফিমেল। আর ফিমেলদের মধ্যে নতুন ফিমেলদের ভিতরে একজন শিল্পী আছে সানজিদা রিমি, ওর ভয়েসটা খুব ভালো। জানি না কতটুকু যাবে, বাট ভয়েস খুব সুন্দর। আপনার উইশ লিস্টে থাকা 3জন সঙ্গীত শিল্পীর নাম বলুন এবং 3জন সঙ্গীত পরিচালকের নাম বলুন, যাদের সঙ্গে আপনার এখনো কাজের অভিজ্ঞতা হয়নি কিন্তু আপনি কাজ করতে চান। দেশে বাইরে সোনু নিগমের সাথে। এটা আমার খুব একটা বড় ধরনের স্বপ্ন, সোনু নিগমের। আমি গতকালকে রাতেও সোনু নিগমের গান শুনছি। আচ্ছা, 3 জনের নাম বলতে হবে। আর বাংলাদেশে আমার খুব পছন্দের একজন শিল্পী আছে সৈয়দ আব্দুল হাদী ভাই, আমার খুব পছন্দের। ওনার গানও আমি খুব মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে না, প্রায় সময় আমার শোনা হয়। আর 2 জনের নাম আমার একসাথে বলতে হবে, রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন। বাহ, চমৎকার। আর সঙ্গীত পরিচালক 3 জন? এই সময় নতুন যারা সঙ্গীত পরিচালনা করে তাদের ভিতর খুব তেমন মানে মোটামুটি সবার সাথে আমার কাজ করা হয়ে গেছে। আচ্ছা, আলাদা মানে উইশ করবো এরকম কিছু নাই, মোটামুটি অনেকের সাথে কাজ হয়। মানে আলাদা স্পেশালি কারোর সাথে কাজ করতে হবে বিষয়টা ওরকম নাই, মানে যখন যার সাথে কাজ হয় শিল্পীটা আলাদা আছে, ড্রিমগুলো আছে। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাছরাঙ্গাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।